এই প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বিশেষ বুঝি না, কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। এই রকম কিন্তু অনেক প্রশ্ন আসে। তো আজকের এই ভিডিওতে এই নিয়েই আলোচনা করব। দেখুন, অনেকে কি করেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে প্রথমেই যেটা দেখে নেন সেটা হচ্ছে যে রিটার্ন কোনটাই ভালো দিয়েছে, গত 1 বছর বা 3 বছরে কোন ফান্ডে ভালো রিটার্ন দিয়েছে সেটা তারা খোঁজেন। এইবার যদি আপনি দেখেন যে গত 1 বছরে কোন ফান্ডে ভালো রিটার্ন দিয়েছে, তাহলে আপনি দেখতে পাবেন যে যত রাজ্যের স্মল ক্যাপ ফান্ড আর সেক্টরাল বা থিমেটিক ফান্ডগুলোর নাম আপনার সামনে আসবে। কিন্তু যদি আপনি শুধু এই রিটার্ন দেখেই প্রথমবার এই ধরনের মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করে দেন, তাহলে কিন্তু সেটা রিস্কি হয়ে যাবে। দেখুন, মিউচুয়াল ফান্ড কিন্তু ব্যাংকের ফিক্সড ডিপোজিট না যে ব্যাংকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে আমি সেই ব্যাংকেতে গিয়ে এফডি করে নেব। মিউচুয়াল ফান্ড কিন্তু টোটালি ভোলাটাইল, মানে এই মিউচুয়াল ফান্ডগুলো গত 1 বছরে ভালো রিটার্ন দিয়েছে মানেই এই নয় যে আগামী দিনেতেও ভালো রিটার্ন দিতে পারবে। সুতরাং যখন আপনি প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, তখন আপনাকে রিস্ক আর রিটার্ন এই দুটো জিনিসই ভালো করে বুঝে নিতে হবে। আর আমাকে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আমি বলবো যদি আপনি ইকুইটি ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, তাহলে শুরু করতে পারেন লার্জ ক্যাপ ফান্ড দিয়ে। এইবার লার্জ ক্যাপ ফান্ড কি? দেখুন, লার্জ ক্যাপ ফান্ড হচ্ছে এমন মিউচুয়াল ফান্ড যে মিউচুয়াল ফান্ডেতে সমস্ত যেসব বড় বড় কোম্পানিগুলো আছে না, মানে যেগুলোকে আমি ব্লু চিপ কোম্পানি বলি, যেমন ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক, টিসিএস, আইটিসি, হিন্দুস্তান ইউনিলিভার, এইরকম বড় বড় কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হয়। আর যেহেতু এইগুলোতে ব্লু চিপ কোম্পানিতে ইনভেস্ট হয়, সেই কারণের জন্য এই লার্জ ক্যাপ ফান্ডকে অনেকে ব্লু চিপ ফান্ডও বলেন। এইবার আমরা দেখব যে এই লার্জ ক্যাপ বা ব্লু চিপ ফান্ডের স্ট্রাকচারটা কীরকম। দেখুন, সেবির যে রুল আছে সেই রুল অনুযায়ী যদি আপনার লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড হতে হয়, তাহলে আপনার 80% ইনভেস্টমেন্ট লার্জ ক্যাপ কোম্পানির স্টক বা শেয়ারেতে ইনভেস্ট হবে। বাকি যে 20% থেকে যাচ্ছে সেটা ডেট প্রোডাক্টে ইনভেস্ট হতে পারে, ক্যাশ জমা করে রাখা যেতে পারে, বা অন্যান্য ধরনের সিকিউরিটিজে রাখতে পারেন। এইবার প্রশ্ন হলো যে লার্জ ক্যাপ কোম্পানি কোনগুলো? তো সেবির তারও একটা গাইডলাইন আছে। সেই গাইডলাইনে বলছে যে যদি মার্কেট ভ্যালু দেখা হয়, সেই মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা, সেইটার উপর ভিত্তি করে আমি যদি কোম্পানিগুলোকে সাজাই, তাহলে সব থেকে টপ বা সবচেয়ে উপরে যে থাকবে সে হলো 1 নম্বর পজিশন। তো এইভাবে প্রথম যে 100টা কোম্পানি থাকছে, মানে ঘুরিয়ে বলা যেতে পারে ভারতের সবথেকে বড় যে 100টা কোম্পানি আছে সেগুলোকে বলা হবে লার্জ ক্যাপ কোম্পানি, আর তাদের শেয়ারটাকে বলবো লার্জ ক্যাপ শেয়ার বা লার্জ ক্যাপ স্টক। তো এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে 80% ইনভেস্টমেন্টই এই লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট হবে। এইবার প্রশ্ন হলো, তাহলে এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড এর অ্যাডভান্টেজগুলো কি কি, কেন আপনি এগুলোতে ইনভেস্ট করার কথা বলছেন? দেখুন, প্রথম যেটা সেটা হলো স্টেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। আপনি প্রথমবার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডের আপস অ্যান্ড ডাউনস এই ব্যাপারগুলো হয়তো আপনি অতটা এখনো পর্যন্ত ফিল করেননি বা এক্সপিরিয়েন্স করেননি। সেই জন্য আমি চাইবো আপনি এমন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যেখানেতে আপনার টাকাটা খুব ভোলাটাইল থাকবে, মানে আপনার টাকা খুব বেশি কমে যেতে পারে। তো মোটামুটি যেখান থেকে স্টেডি রিটার্ন পাওয়া যায়, বা মার্কেট যদি ডাউনও থাকে, এই যে মিউচুয়াল ফান্ডটা এইটা কম ডাউন থাকবে। তো সেই কারণের জন্যই এই লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করা হয়। তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে বুঝতেই পাচ্ছেন এগুলো সব বড় বড় এবং এস্টাবলিশড ফার্ম। এদের যে বিজনেসটা, সেই বিজনেসটা স্ট্রং বিজনেস মডেল, বিভিন্ন স্ট্রিম থেকে রেভিনিউ জেনারেট করে। আর তাছাড়া এদের বিরাট একটা মার্কেট শেয়ার আছে। যেমন ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের তো অনেকগুলো রেভিনিউ সোর্স আছে। তাদের রিফাইনারি থেকে ইনকাম আছে, টেলিকম জিও থেকে ইনকাম আছে, রিটেল বিজনেস আছে, তো ডাইভার্সিফাইড রেভিনিউ সোর্স আছে। তো এই কারণের জন্য এদের ফিনান্সিয়াল স্টেবিলিটিটা বেশি থাকে। আর ফিনান্সিয়াল স্টেবিলিটি বেশি থাকলেই না মার্কেট ভোলাটিলিটিটা এদের শেয়ারকে বেশি অ্যাফেক্ট করে না। তো সেই কারণের জন্য প্রথম যে পয়েন্টটার কথা বললাম সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টেবিলিটি অ্যান্ড রিলায়েবিলিটি। সেকেন্ড যে অ্যাডভান্টেজ সেটা হলো গ্রোথ পোটেনশিয়াল। দেখুন, একটা বড় কোম্পানি অলরেডি অনেকটা গ্রোথ করে ফেলেছে। এইবার এদের তো বেসটা অলরেডি বড়, অলরেডি এদের বিরাট বিজনেস। তো সেই বিজনেসের উপরে আরও একদম এক্সপোনেনশিয়াল বিজনেস গ্রোথ এক্সপেক্ট করাটা মুশকিল আছে। কিন্তু এখানে স্টেডি গ্রোথ হয়। হ্যাঁ, একটা ছোট কোম্পানি যার 10 কোটি রেভিনিউ আছে, সে পরের বছর 20 কোটি রেভিনিউ করে দিতে পারে। কিন্তু যার অলরেডি 2 লাখ কোটি রেভিনিউ, তাকে 4 লাখ কোটি রেভিনিউ করাটা তো মুশকিল। তো সেই কারণের জন্য এদের গ্রোথটা স্টেডি হয়, কিন্তু এরকম এক্সপোনেনশিয়াল হয় না। কিন্তু আরেকটা ব্যাপার আছে, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই বড় বড় কোম্পানিগুলো যেহেতু এরা ওয়েল এস্টাবলিশড না, সেই কারণে জন্য এদের অপারেশনাল এফিসিয়েন্সি থাকে, এদের এক্সটেন্সিভ রিসোর্স থাকে, আর কি থাকে, আর হচ্ছে নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার, মানে আরও নতুন নতুন প্রোডাক্ট ডেভেলপমেন্ট করে তারা কিন্তু তাদের রেভিনিউটা বাড়িয়ে দিতে পারে।
তো এইগুলো এদের যে ইনোভেশন এর সাহায্যে কিন্তু এরা বিজনেসটাকে গ্রোথ করতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণের জন্য এদের যারা ইনভেস্টার তারা কিন্তু এখান থেকে স্টেবল এবং প্রেডিক্টেবল যে গ্রোথ সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারে। আমি জানি যে এইচডিএফসি ব্যাংক মোটামুটি আগের দিনে ভালোই করবে, আমি জানি যে হিন্দুস্তান ইউনিলিভারের যে মার্কেট আছে সেইটা কিন্তু ভালোই চলবে, তো মোটামুটি একটা স্টেবল গ্রোথ হবে, এটা আমরা আগে থেকে ধরে নিতে পারি। এবার তারও এক্সেপশন হতে পারে, সেটা বলছি না, কিন্তু মোটামুটি এটা এক্সপেক্ট করা যেতে পারে। 3 নম্বর যেটা সেটা হলো ডিভিডেন্ড ইনকাম। লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে কিন্তু ডিভিডেন্ড ইনকাম হয়। কারণ কি? কারণ এগুলো সবই লার্জ ক্যাপ কোম্পানি, আর লার্জ ক্যাপ কোম্পানিগুলো আমি বলেছি যে এদের প্রফিট সাস্টেনেবল থাকে, মানে প্রতি বছরই প্রতি কোয়ার্টারে মোটামুটি ভালো প্রফিট হয়, আর সেই কারণের জন্য এরা প্রতি কোয়ার্টারেই ডিভিডেন্ড দেয়। তো সেই ডিভিডেন্ডগুলো তো মিউচুয়াল ফান্ডেতেই যাচ্ছে, মিউচুয়াল ফান্ডে সেগুলো অ্যাড করছে, আপনার এনএভি বাড়াচ্ছে। আর এই ধরনের লার্জ ক্যাপ ফান্ড যারা কিনা মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড অপশনটা চুজ করেন তাদের জন্য কিন্তু ভালো, কারণ কি এখান থেকে রেগুলার ডিভিডেন্ডটা পাওয়া যেতে পারবে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে লিকুইডিটি। এবার লিকুইডিটি মানে কি? এই স্টকগুলো কত সহজে কেনা বা বেচা যায়। এবার যেহেতু এগুলো সবই লার্জ ক্যাপ স্টক, বড় বড় কোম্পানির শেয়ার, সেই কারণের জন্য এগুলো কেনা বা বেচার জন্য খদ্দেরের অভাব হয় না, তো লিকুইডিটিটা খুব একটা ইম্পর্টেন্ট। 5 নম্বর যেটা সেটা হলো ডাইভার্সিফিকেশন। দেখুন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডেতে যদিও আমি বলছি যে লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারে ইনভেস্ট হবে, কিন্তু লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো আছে সেগুলো কি শুধুমাত্র ওই একটা সেক্টরেই আছে? না, বিভিন্ন ধরনের সেক্টর আছে। আমি যে টপ কোম্পানিগুলোর নাম বলছিলাম শুরুতেই, যেমন ধরুন রিলায়েন্স, সেটা রিফাইনারিতে, এইচডিএফসি ব্যাংক সেটা ব্যাংকিংয়ে, হিন্দুস্তান ইউনিলিভার সেটা আপনার এফএমসিজি প্রোডাক্টেতে, এরপর টিসিএস সেটা আইটি সেক্টরে। সুতরাং সমস্ত কোম্পানিগুলো কিন্তু আলাদা আলাদা সেগমেন্টেতে আছে, সুতরাং আপনার ডাইভার্সিফিকেশনটাও এখানে হয়ে যাচ্ছে। আর এই সঙ্গে আপনাকে আর একটা কথা বলে নিই, বর্তমান সময়তে যদি আপনি মার্কেটের দিকে তাকান তাহলে দেখা যাচ্ছে যে লার্জ ক্যাপ যে স্টক আছে তাদের যে ভ্যালুয়েশনটা সেটা কিন্তু ফেয়ারলি বা আন্ডার ভ্যালুড আছে। কম্পারেটিভলি স্মল ক্যাপ বা মিড ক্যাপ যে স্টকগুলো আছে তাদের ভ্যালুয়েশনটা কিন্তু প্রিমিয়াম লেভেলে আছে। যেহেতু লার্জ ক্যাপ অলরেডি আন্ডার ভ্যালুড, তো এইটাই কিন্তু খুব ভালো সময় যে লার্জ ক্যাপ কোম্পানির শেয়ারেতে ইনভেস্ট করার। তো সেই কারণের জন্যই আমি আপনাকে এই সময়ের জন্য তো লার্জ ক্যাপই আমি সাজেস্ট করতে পারি। এইবার লার্জ ক্যাপের অনেকগুলো মিউচুয়াল ফান্ড আছে, এবার আপনি জানতে চাইবেন যে এদের মধ্যে কোনগুলো ভালো। দেখুন কোনো একটা নাম আমি করব না, আমি পুরো লিস্টটা দেখেছিলাম, সেখান থেকে যেগুলো কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে তাদের একটা লিস্ট আপনাকে শো করছি, আপনি নিজের থেকে দেখে এখান থেকে সিলেক্ট করে নিন। কোনো রেকমেন্ডেশন করার জায়গা নেই, যেটা আপনার পছন্দ সেটাই নিন, আপনি দেখে নিন যেগুলো কনসিস্টেন্টলি ভালো পারফর্ম করেছে সেখান থেকে একটা নিয়ে নিন। এইবার যদি আপনি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন যে গত 10 বছরে অ্যাভারেজ 14% রিটার্ন দিয়েছে। তো মোটামুটি আমরা এটা এক্সপেক্ট করতে পারি যে আগামী দিনে তো এরকম 12 থেকে 14% রিটার্ন আপনি পেতে পারবেন। তো এই 12 থেকে 14% রিটার্ন যদি হয় তাহলে আপনি কীরকম টাকা জমা করলে কীরকম পাবো, কীরকম এক্সপেকটেশন হবে সেই নিয়েও একটা ক্যালকুলেশন করে আপনাকে দেখাই। মনে করুন আপনি এসআইপি করছেন, এইবার আপনি প্রতি মাসে 10,000 টাকা এসআইপি করছেন, আমি রিটার্ন ধরে নিলাম 14%, তাহলে দেখা যাচ্ছে যে 10 বছর পরে আপনার এই টাকারই ভ্যালু হয়ে যাবে প্রায় 26,21,000 টাকার মতো। এবার যদি আপনি লামসাম করেন, মনে করুন আজকে 10 লাখ টাকা লামসাম করলেন, তাহলেও যদি 14% রিটার্ন হিসাবে ক্যালকুলেশন করি তাহলে আপনার ভ্যালু হয়ে যাবে প্রায় 37 লাখ টাকার মতো। তাহলে বুঝতেই পারছেন 10 লাখ টাকা 10 বছরে প্রায় 4 গুণের কাছাকাছি হয়ে যাবে, এটা এক্সপেক্ট করা যেতে পারে আর কি। এইবার বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কীভাবে সিলেক্ট করতে হয়, কীভাবে তাদের পারফরমেন্স, তাদের এক্সপেন্স রেশিও, তাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বিভিন্ন ধরনের রেশিও দিয়ে কীভাবে চেক করতে হয়, বেস্ট লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কীভাবে খুঁজে বের করতে হয়, সেই নিয়েও একটা ভিডিও আমি গত বছর বানিয়েছিলাম। সেই ভিডিওটাও পারলে একবার দেখে নিতে পারেন, জাস্ট এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনাকে শো করছি।